বেড সোর বা প্রেসার সোর এটা আসলে কোনো ডিজিজ না। এটা বিভিন্ন ডিজিজ হওয়ার পরে যখন কোনো রোগীরা দীর্ঘদিন ইমমোবিলাইজ বা একইভাবে শুয়ে থাকে বা একই পজিশনে থাকে তাদের বেড সোর হয় বা প্রেসার সোর হয়। শরীরের প্রেসার এবং সে যদি কোনো টাফ সারফেস বা কঠিন সারফেসের উপর থাকে, এই ফ্রিকশনের মাধ্যমে বেড সোর হতে পারে। তো কাদের এটা বেশি হয়? বেড সোর হয় সাধারণত আমরা দেখি যে যেই রোগী পুরো অজ্ঞান থাকে দীর্ঘদিন, হেড ইনজুরি বা ব্রেন টিউমার বা কোনো কারণে অজ্ঞান থাকে, এরকম রোগীর হয়। বা কোনো কারণে প্যারালাইসিস হয়ে গেছে, সেরকম রোগীর হইতে পারে। প্যারালাইসিস হওয়ার অনেক কারণ আছে, আমরা সেদিকে যাব না। অথবা দীর্ঘদিন একেবারে শুয়ে আছে, যেমন আইসিইউতে একটা রোগী যখন বিভিন্ন ধরনের টিউব দেওয়া থাকে, বিভিন্ন ধরনের স্যালাইনের নল ফিট করা থাকে, রোগীকে নড়াচড়া কম করা হয়, ওদেরকে বেডসোর হইতে পারে। এরকম হইতে পারে পোস্ট অপারেটিভ কেস, অপারেশনের পরে রোগীরা যেন একইভাবে শুয়ে থাকে, সে কারণে বেডসোর হইতে পারে। ইভেন আমাদের যারা বয়স্ক, পরিবারের বয়স্ক সদস্য, দাদা দাদি বা বৃদ্ধ বাবা মা, যারা একইভাবে শুয়ে থাকে কিন্তু অন্যরা পরিবারের সবাই লক্ষ্য করে না, তাদের সময় মতো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, পশ্চার চেঞ্জ করা হয় না, তাদেরকেও বেডসোর হয়ে থাকে। এবং এই বিভিন্ন কারণ। তো বেডসোরের মূল কারণ হচ্ছে যে রোগীর ইমমোবিলাইজেশন, একইভাবে একই অবস্থায় থাকা, এটা হচ্ছে মূল কারণ। এরপরে রোগীর নিজের শারীরিক অবস্থা, যে তার পুষ্টির অভাব, এ কারণে হইতে পারে অপুষ্টিহীনতা। তারপরে হলো তার পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা। এই যে হচ্ছে মূল কারণ এগুলি। আর তার চিকিৎসাটা কি এবং কোথায় কোথায় বেডসোর হয়? বেডসোর মূলত দেখা যায় আমরা বলি পেলভিক বা পেলভিক কার্ডের, মানে আমাদের যে কোমর এবং তার আশেপাশে, কোমরের পিছনে হয়, কোমরের পাশে হয়, দুই পাশে হয়। এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায়, যেমন হিলে বেডসোর হইতে পারে, কনুইতে হইতে পারে, কাঁধের নিচে হইতে পারে যদি চিত হয়ে শুয়ে থাকে, ইভেন অক্সিপিটাল রিজনও বেডসোর হইতে পারে। তো এই বেডসোরগুলির আসলে চিকিৎসা কি? আমি বলবো যে জীবনের যদি সবচেয়ে অসহায় অবস্থা থাকে একটা লোকের, সে হলো একজন অজ্ঞান লোক এবং যার বেডসোর হয়েছে, বা একজন প্যারালাইজ রোগ, যার দুইটা হাত বা দুইটা পা যে নিজে নাড়াইতে পারে না, যার বেডসোর হয়েছে। এর চেয়ে দুর্ভাগা এবং খারাপ পজিশন একটা লোকের হতে পারে না। কিন্তু তাহলে আমাদের দায়িত্ব কি? যে লোকটা নিজের সমস্যা সামান্য যে কিছু করতে পারে না, তাহলে তাহলে আমাদের দায়িত্ব, আমরা যারা সুস্থ আছি, আমরা ডাক্তার বলি, নার্স বলি বা কেয়ার গিভার বলি বা পরিবারের সদস্য যারা আছে, ওই রোগীর প্রতি আমাদের দায়িত্বটা অনেক বেশি। আমাদের প্রথম কাজই হচ্ছে ওই রোগীকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ মুভমেন্ট করানো, বিশেষ করে হাত পা, এগুলি মুভমেন্ট করানো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তার প্রস্রাব পায়খানা পরিষ্কার রাখা, চোখ মুখ সব পরিষ্কার রাখা, মাথার চুল পরিষ্কার রাখা, এবং তাকে প্রতি ঘন্টায় এপাশ ওপাশ করা, যেন একইভাবে সে শুয়ে না থাকে। এবং তাকে একটা নিউমেটিক এয়ার ম্যাট্রেস বেড, আমরা বলি মোটরাইজড নিউমেটিক বেড, দিয়ে তাকে শোয়ানো। এবং এই শোয়ানোই মূল কথা না, করে এই কাজগুলো থেকে করতে হবে, তার নিউট্রিশন মেনটেন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং তাকে প্রতি ঘন্টা ঘন্টা মুভ করাতে হবে। এরপরেও যে সেরে যাবে তা না। যদি ক্ষত অনেক বড় হয়ে যায়, বা এই বেশ অনেক স্টেজ আছে, স্টেজ 1 2 3 4। স্টেজ 1 আমরা এই সব কাজ করেই সারাই দিতে পারি। যদি সেটা প্রোগ্রেস হয়, 2 3-তে চলে যায়, আলটিমেটলি সার্জারি লাগে। সেই সার্জারি, অনেক ধরনের সার্জারি আছে। তবে আমি বলবো কোনো বেড সোরে যদি তার ওই অংশটা পচে যায়, চামড়া এবং মাংস, অবশ্যই মরা পচা চামড়া মাংসকে সার্জারির মাধ্যমে অপসারণ করতে হবে। এরপরে রোগীর অবস্থা বুঝে আমরা প্রয়োজনীয় সার্জারি করব বা ড্রেসিং এর মাধ্যমে যাব। এগুলো হচ্ছে মূল কথা। আমি যে কথা বলতে চাই যে আমাদের সমাজে অনেক এরকম রোগী আছে, বিশেষ করে আমাদের সমাজে যারা বয়স্ক, বৃদ্ধ জনগোষ্ঠী যারা আছে, যাদের পরিশ্রমের ফলে, যাদের মেধা কর্মপন্থার ফলে আমাদের সভ্যতা এগিয়ে এসেছে, এখন তারা বিছানায় শুয়ে আছে, বেডসরে ভুগতেছে। এখন তাদেরকে যদি আমরা তাদের সাপোর্ট না দেই, তাদের জীবনের শেষ পর্যায়ে এসে, সেটা আমাদের জন্য একটা চরম অন্যায় হবে। এই জন্য যেই পরিবারে একজন বেডসরে রোগী আছে, অবশ্যই আপনারা তাদের সাপোর্ট দিবেন এবং তার সুচিকিৎসা এগিয়ে আসবেন। এবং সেখানে আমাদের ডাক্তাররা
অবশ্যই আপনাদের পাশে আছে। ধন্যবাদ।